গল্পের শুরুতে আমরা লিসাকে দেখি যে রাস্তার মাঝখানে শুয়ে নিজের জীবন শেষ করতে চাচ্ছে। কিছুক্ষণ পরে ওই রাস্তায় একটি গাড়ি চলে আসে। লিসা যেমনই সেই গাড়িটিকে তার দিকে আসতে দেখে, এক মর্মান্তিক মৃত্যুর ভয়ে সে তার ইচ্ছা বদলে ফেলে এবং রাস্তা থেকে উঠে পাশে চলে যায়। তখন সেই গাড়ি চালকও লিসাকে সাহায্য না করে এটিকে উপেক্ষা করে এগিয়ে যায়, যেন সে কিছুই দেখতে পায়নি। লিসার জীবন একদমই ভালো যাচ্ছিল না। আসলে আজ লিসার মেয়ের জন্মদিন, কিন্তু এখন তার মেয়ে এই দুনিয়ায় আর বেঁচে নেই। তখন আমরা দেখি যে গাড়িটা কিছুক্ষণ আগে লিসাকে উপেক্ষা করে এগিয়ে গিয়েছিল, সেই ব্যক্তি তার ভুল বুঝতে পারে। তাই সেই লোকটি তার গাড়ি পিছিয়ে আবার লিসার কাছে ফিরে আসে। অ্যাডাম লিসাকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো? এর উত্তরে লিসা বলে, হ্যাঁ আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। এরপর সেই ব্যক্তি লিসাকে বলে, এই নির্জন এলাকা থেকে শহর অনেক দূরে, তাই তুমি যদি চাও আমি তোমাকে শহর পর্যন্ত লিফট দিতে পারি। প্রথমে লিসা মানা করলেও পরবর্তীতে তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায় আর তার গাড়িতে উঠে পড়ে। যাত্রার সময় অ্যাডাম লিসাকে জিজ্ঞাসা করে, তুমি একা এই নির্জন স্থানে কি করছিলে? লিসা অ্যাডামকে বলে, আজ আমার মেয়ের জন্মদিন, যাকে আজ আমি খুব মিস করছি, কিন্তু দুর্ভাগ্যক্রমে সে আর এই পৃথিবীতে বেঁচে নেই। আর এখন আমি একদমই একা, এই দুনিয়ায় আমার আর কেউ নেই যার সঙ্গে আমি কথা বলতে পারি। লিসার এই কথাগুলো শুনে অ্যাডাম বলে, আচ্ছা এই জন্যই তুমি রাস্তার মাঝখানে মরতে গিয়েছিলে? জবাবে লিসা বলে, আমি মরতে চাইনি, কিন্তু শুধু একবার কোনোভাবে আমার মেয়ের সঙ্গে দেখা করতে চাই। তখন লিসা গাড়ির রেডিও চালায়। রেডিওতে একটি সংবাদ শুরু হয়, যেখানে প্রতিবেদক বলছেন যে বনের মধ্যে একজন সিরিয়াল কিলার ঘুরছে এবং আজ সকালে সেই কিলার দুইটি মেয়েকে হত্যা করেছে। পুলিশের কাছে ওই কিলারের কোনো ছবি নেই, কিন্তু তাদের কাছে এই তথ্য আছে যে হত্যাকারী একজন ফর্সা চেহারার মানুষ, যার কাছে একটি ব্রাউন রঙের গাড়ি আছে আর তার ডান হাতে একটি ক্রসের ট্যাটু আছে। এই খবর শুনে লিসার পা যেন মাটি থেকে সরে যায়, কারণ প্রতিবেদক যে কিলারের বর্ণনা দিচ্ছিল তা আর কেউ না, বরং অ্যাডামই ছিল। তার হাতে থাকা ক্রসের চিহ্ন দেখে লিসা প্রচন্ড ভয় পেয়ে যায়। লিসা নিজেকে বাঁচানোর জন্য কিছু করার আগেই অ্যাডাম হঠাৎ করেই গাড়ি জোরে ব্রেক লাগায়, যাতে লিসার মাথায় প্রচন্ড ভাবে ব্যথা লাগে আর লিসা অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর যখন লিসার চোখ খুলল, তখন সে নিজেকে একটি অদ্ভুত বাংকারের মধ্যে বন্দি পায়, যেটার চারদিকে লোহার শক্তিশালী দেওয়াল দিয়ে ঘেরা। আর লিসা নিজেকে এই বন্ধ জায়গায় বন্দি পেয়ে খুব ভয় পেয়ে যায়। লিসা সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু তার সাহায্য করার মতো কেউ আসে না। আমরা দেখি লিসাকে একটি বিশেষ ধরনের স্যুট পরানো হয়েছে আর তার হাতে একটি ঘড়ির মতো ডিভাইস পরানো আছে। লিসা ওই ঘড়িটা খুলতে অনেক চেষ্টা করে, কিন্তু ঘড়িটা এতটাই শক্তিশালী ছিল যে অনেক চেষ্টার পরও সেটি তার হাত থেকে খুলতে পারছিল না। শেষ পর্যন্ত যখন সে বুঝতে পারে এই জায়গা থেকে বের হওয়া প্রায় অসম্ভব, তখন লিসা ক্লান্ত হয়ে এক জায়গায় বসে কাঁদতে শুরু করে। তখন হঠাৎ করেই সেই বাংকারের একটা দরজা খুলে যায়। লিসা দেখে দরজার ওপারে একটি সুড়ঙ্গ আছে। সুড়ঙ্গের শেষ প্রান্তে আলো দেখা যাচ্ছে। লিসা বুঝতে পারে এই জায়গা থেকে বের হতে হলে তাকে এই সুড়ঙ্গটা দিয়ে যেতে হবে। লিসা খুশি হয় যে সে বাইরে বেরোনোর পথ পেয়েছে, কিন্তু যেমনই সে সুড়ঙ্গের ভিতরে ঢুকলো, তেমনি হঠাৎ তার পিছনের বাংকারের দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। এটা দেখে লিসা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সে বুঝতে পারলো সে আরো বিপজ্জনক এক জায়গায় আটকে পড়েছে। তখনই হঠাৎ লিসার হাতে বাঁধা ব্রেসলেটটি একটি অ্যালার্ম বাজাতে শুরু করে আর 11 মিনিটের একটা টাইমার সেট হয়ে যায়। এটা দেখে লিসা বুঝতে পারে আমাকে 11 মিনিটের মধ্যে এখান থেকে বেরোতে হবে, না হলে আমি চিরতরে এখানে আটকে যাব। লিসা নিজের হাত আর পার সাহায্যে হামাগুড়ি দিয়ে দ্রুত সে আলোর দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু যেমনই সে আলোটার কাছাকাছি যেতে শুরু করে, হঠাৎ সুড়ঙ্গের সামনে দরজাটা ধীরে ধীরে বন্ধ হতে থাকে। এটা দেখে লিসা আরো জোরে এগিয়ে যায়, কিন্তু যখন সে দরজার কাছে পৌঁছায় তখন দরজাটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। লিসা বুঝতে পারে না এবার সে কিভাবে এখান থেকে বেরোবে। সে চিৎকার করে কাঁদতে শুরু করে, আর তখন তার চোখ পড়ে দরজার পাশ দিয়ে যাওয়া আর একটি সুড়ঙ্গের দিকে, কিন্তু সেই পথটি খুবই সরু ছিল। লিসা আর কোনো বিকল্প পথ না পেয়ে সাহস করে কোনোভাবে সেই সুড়ঙ্গের ভিতর ঢুকে যায়, আর অনেক কষ্টে সেই পথটি পার করে সামনে একটি প্ল্যাটফর্মের মতো জায়গায় পৌঁছায়, যেখানে দুটি পথ ছিল, একটি উপরের দিকে আর একটি নিচে। লিসা কিছুই বুঝতে পারছিল না। সে উপরের পথে হাঁটতে শুরু করে, হাঁটুর উপর ভর করে এগিয়ে যায়, কিন্তু লিসা একটু সামনে এগোতেই নিচের ফ্লোরটি উপরে উঠে যেতে লাগলো। যদি সময় মতো লিসা সেখান থেকে বের হতে না পারতো, তাহলে নিচের পথটি তাকে উপর থেকে চেপে মেরে ফেলতো। ভয়ে ভয়ে লিসা দ্রুত এগিয়ে যেতে থাকে। ঠিক মাঝখানে পৌঁছানোর আগেই সুড়ঙ্গের শেষ পর্যন্ত তার হাত পৌঁছে যায়, আর ঠিক যখন পথটি পুরোপুরি বন্ধ হতে যাচ্ছিল, লিসা প্রাণ বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়।
নিজেকে পিষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করে সে একটুখানি স্বস্তির নিঃশ্বাস নেয়। কিন্তু সে জানতো না এখন তার জন্য সমস্যাগুলো আরো বেশি হতে চলেছে, কারণ সামনের রাস্তা আরো বিপজ্জনক হয়ে উঠেছিল। ঠিক তখন তার ঘড়িতে অ্যালার্ম বেজে উঠল। এই অ্যালার্ম জানালো যে অর্ধেক সময় পার হয়ে গিয়েছে, এখন তার কাছে শুধু 5 মিনিট বাকি আছে। তাই সে আবার এগিয়ে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর রাস্তার মধ্যে একজন মানুষকে শুয়ে থাকতে দেখে। লিসা যখন তার কাছে গিয়ে দেখে সে কোনো জীবিত মানুষ না, বরং একটি পুড়ে যাওয়ার মৃতদেহ, যার অবস্থা খুবই খারাপ ছিল। সেই লাশের হাতেও একই রকম ঘড়ি বাঁধা ছিল যেমন লিসার হাতে ছিল। লিসা বুঝতে পারে এই মানুষটিও তার মতোই এই সুড়ঙ্গ থেকে বেরোবার চেষ্টায় ছিল, কিন্তু সে এখান থেকে বের হতে পারেনি আর মারা গিয়েছিল। অর্থাৎ এখান থেকে বের হওয়া অসম্ভব বলে মনে হয়। এই মৃতদেহটি দেখে লিসার শেষ বাকি আশাটুকুও ভেঙে যায়। তবে সে কোনোভাবে সাহস জোগায় আর সেই মৃতদেহটিকে পাশে সরিয়ে সামনে এগিয়ে যায়। যখন সে ঘড়ির দিকে তাকায় তখন তার হাতে শুধু 2 মিনিট টাইম বাকি ছিল। তাই সে আরো দ্রুত এগিয়ে যেতে থাকে, কিন্তু হঠাৎ একটি শক্তিশালী লোহার বারে তার পথ বন্ধ করে দেয়। সাথে সুড়ঙ্গের দেওয়াল থেকে অনেকগুলো হিটিং পাইপ বের হয়ে আসে, যা সেই জায়গাটিকে গরম করতে থাকে। এটা দেখে লিসা পুরোপুরি ভয় পেয়ে যায়। সে শীঘ্রই বুঝতে পারে তার অবস্থাও সেই পুড়ে যাওয়া ব্যক্তির মতো হবে আর সে এই সুড়ঙ্গে পড়ে থাকবে। সে আর কি করবে তা বুঝতে পারছিল না। তখন তার পেছনের দেওয়ালে একটি ছোট্ট অংশ খুলে যায়। এটা দেখে লিসা পিছনে গিয়ে সেই অংশে ঢুকে পড়ে। পর মুহূর্তে একটি কাচের দরজা সেই অংশটি পুরোপুরি বন্ধ করে দেয়। আর ঠিক তখনই লিসার হাতের ঘড়ি টাইমারটা শূন্যতে পৌঁছে যায় আর সেই হিটিং পাইপ থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং দেখা মাত্রই পুরো সুড়ঙ্গ আগুনে জ্বলতে থাকে। লিসা যে অংশে বন্দী ছিল সেটি পুরোপুরি সুরক্ষিত ছিল, যার ফলে তার জীবন বেঁচে যায়। কিছুক্ষণ পর সেই হিটিং পাইপ আবার দেওয়ালে ফিরে যায় আর লিসা যেই অংশে বন্দী ছিল সেই চেম্বারের দরজা খুলে যায়। লিসা যা কিছু দেখেছিল তা দেখে সে আর সেই অংশ থেকে বেরোতে চাচ্ছিল না, কিন্তু সেই দেওয়াল তাকে বাইরে ঠেলে দেয় আর আগের মতোই সেটা আবার সুড়ঙ্গের সাথে জুড়ে যায়। লিসা যেই ওখান থেকে বেরোলো তখনই তার ঘড়িতে আবার 11 মিনিটের টাইমার সেট হয়ে গেল। সে সামান্য এগোতেই সেই সুড়ঙ্গের উপরের অংশ নিচে নেমে আসে আর একদম লিসার শরীরের সাথে লেগে যায়। এতটুকু ফাঁকা ছিল যে সে হামাগুড়ি দিয়ে কোনো মতে এগোতে পারবে। লিসা এখন সম্পূর্ণভাবে অসহায় হয়ে পড়েছিল। সে জোরে জোরে কাঁদতে লাগলো আর তখনই তার চোখ ঘড়ির দিকে পড়লো। তখন দেখলো তার সময় শেষ হয়ে আসছে। তার মানে ঠিক 11 মিনিট পর আবার সেই সুড়ঙ্গে আগুনের ঢল আসবে আর লিসাকে ছাই করে দেবে। সে ভাবলো এত খারাপ মৃত্যুতে মরার চেয়ে আরেকবার চেষ্টা করা যাক এখান থেকে বেরোনোর। তাই সে আবার সাহস করে নিজের প্রাণ বাঁচাতে পিঠের জোরে আর হাতে ভর দিয়ে হামাগুড়ি দিয়ে এগোতে লাগলো। একটু এভাবে এগোনোর পর সেই সুড়ঙ্গ শেষ হয়ে গেল আর সামনে একটা পানির ট্যাঙ্ক দেখতে পেল। লিসা খুব ক্লান্ত আর তার তৃষ্ণায় অবস্থা খুব খারাপ। সে এভাবেই শুয়ে হাতের সাহায্যে পানি খেয়ে তৃষ্ণা মেটালো। তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখলো আর মাত্র 8 মিনিট বাকি। এখন পানি ছাড়া আর কোনো রাস্তা চোখে পড়লো না। তাই সে এক গভীর শ্বাস নিয়ে পানির মধ্যেই ডুব দিল। পানিতে নামার পর ট্যাঙ্কটা বেশ বড় ছিল। এখন তার বুঝতে অসুবিধা হচ্ছিল কোন দিকে যেতে হবে। সে পানির মধ্যে এদিক ওদিক বেরোনোর রাস্তা খুঁজতে লাগলো। অন্যদিকে যেখান থেকে সে এই ট্যাঙ্কে নেমেছিল সেই পথও বন্ধ হয়ে গেছে। এখন তার নিঃশ্বাসও ফুরাতে চলেছে। ঠিক তখনই ট্যাঙ্কের ওপরের দিকে একটা দরজা খুলে গেল। লিসা দ্রুত সেই দরজা দিয়ে বেরিয়ে এলো। বাইরে এসেই সে জোরে জোরে শ্বাস নিল আর সামনের পথ পাড়ি দিতে শুরু করলো। কিন্তু লিসা খুব ক্লান্ত। এগোনো তার জন্য খুবই কঠিন হয়ে যাচ্ছিল। আর কিছুক্ষণ পর তীব্র ক্লান্তির কারণে লিসার মাঝপথে ঘুম এসে গেল। কিন্তু তখনই লিসার কানে কারো চিৎকার শোনা গেল, যেখানে আরেকজনও ছিল যে সাহায্যের জন্য ডাকছিল। সেই আওয়াজ শুনে লিসার ভেতরে বেঁচে থাকার একটা আশা জেগে উঠল। তাই সে দ্রুত সেই আওয়াজের পিছু নিল। হঠাৎ এক জায়গায় তার ঠিক নিচে একটা দরজা খুলল, যার ভেতরে ফুটন্ত অ্যাসিড ছিল। লিসা ওই অ্যাসিডে পড়া থেকে অল্পের জন্য বেঁচে গেল। সেই অ্যাসিড এতটাই ভয়ঙ্কর ছিল যা শক্তিশালী লোহাকেও কয়েক সেকেন্ডে গলিয়ে দিতে পারত। লিসা দ্রুত নিজের কাপড়ের এক টুকরো কাটলো আর সেটা অ্যাসিডে ডুবিয়ে টেস্ট করলো। দেখলো কাপড় কয়েক সেকেন্ডেই কালো ছাই হয়ে গেছে। এটা দেখে খুব সতর্কভাবে এগোতে লাগলো। সে তার হাত আর পা ওই গর্তের ধারে রেখে জায়গাটা পার করতে যাচ্ছিল। তখনই তার হাঁটু অ্যাসিডে লেগে যায়। এতে লিসা প্রচন্ড ব্যথায় চিৎকার করে ওঠে। ভাগ্যিস তার স্যুটের জন্য তার হাঁটু গলে যায়নি, কিন্তু তার হাঁটুতে একটা গভীর আঘাত হয়ে যায়। ভালো দিকটা ছিল এখন সেই সাহায্যের আওয়াজ একদম কাছে থেকেই আসছিল। লিসা তার ব্যথা বলে আবার সেই আওয়াজের পিছু নিল। অবশেষে সে একটা লোহার গ্রেটের কাছে পৌঁছালো।
তার কিছু দূরে আরেকটা গেট ছিল যার ওপাশে একজন লোক ছিল। সেই লোকও লিসার মতো হাতে ঘড়ি আর স্যুট পরা ছিল। লিসা তাকে বলে, যদি আমরা একে অপরকে সাহায্য করি তাহলে এখান থেকে বেরোতে পারবো। কিন্তু এই লোকটা অনেকদিন ধরে ওই সুড়ঙ্গে আটকে থাকার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিল। সে কখনো লিসাকে গালি দিত, আবার কখনো সরি বলতো। সে বলে এরা খুব তাড়াতাড়ি ফিরবে, আমাদের দুজনকে মারবে। এটা বলে সে পাগলের মতো জোরে জোরে হাসতে লাগলো। তখন লিসা দেখলো তার হাতে বাঁধা ঘড়িতে 60 সেকেন্ডের কাউন্টডাউন শুরু হয়েছে। হিটিং পাইপগুলো আবার দেওয়াল থেকে বেরিয়ে গেল, আর এবার বাঁচার জন্য যে সেকশনটা ছিল সেটা লিসা আর সেই লোকটার মাঝামাঝি খুললো, যেখানে কেবল একজনের লুকানোর জায়গা আছে। এখন হয় সেই পাগল লোকটা বাঁচবে, নয়তো লিসা। পরের মুহূর্তে লিসা আর সেই পাগল লোকটার সামনে যেই লোহার গ্রেট ছিল সেটা সরে গেল। দুজনেই দ্রুত সেই চেম্বারের দিকে দৌড়ালো আর দুজনে একসাথে সেই চেম্বারটায় পৌঁছালো। এরপর তারা একে অপরের সাথে মারামারি করতে লাগলো। কখনো লিসা সেই পাগল লোকটাকে চেম্বার থেকে বের করে দিত, কখনো সেই পাগল লোক লিসাকে ঠেলে বের করে দিত। কিন্তু শেষে যখন সময় শেষ হতে চললো, লিসা ওই লোকটাকে লাথি মেরে চেম্বার থেকে বের করে দেয়। সেই লোকটা লিসাকে পা ধরে টেনে বের করতে চায়। তখনই 60 সেকেন্ড শেষ হয়ে যায় আর সেই চেম্বারের দরজাটা লোকটার হাত কেটে দেয়। ব্যথায় সে চিৎকার করে ওঠে। তখন লিসার চোখ পড়ে লোকটার হাতের দিকে, যেখানে একটা ক্রস ট্যাটু করা ছিল। সেই ট্যাটু দেখে লিসা বুঝে যায় এই লোক আর কেউ না, বরং তাকে গাড়িতে অজ্ঞান করা সিরিয়াল কিলার অ্যাডাম। এখন লিসার সব বিভ্রান্তি কেটে যায়। আগে লিসার মনে হচ্ছিল অ্যাডামই বুঝি তাকে এখানে বন্দী করেছে, কিন্তু তার সেই ধারণা ভুল ছিল, কারণ অ্যাডাম নিজেই এখন মৃত্যুর মুখে। এর মধ্যেই লিসার ঘড়িতে 11 মিনিট শেষ হয়ে যায় আর সেই হিটিং পাইপ থেকে বেরোনো তীব্র আগুন কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাডামকে ছাই করে দেয়। নিজের চোখের সামনে অ্যাডামের এত ভয়ঙ্কর মৃত্যু দেখে লিসা ভয়ে কাঁপতে শুরু করে। কিছুক্ষণ পর সেকশনের ভেতর একটা ছোট সুড়ঙ্গ থেকে একটা রোবট বের হয়ে আসে। সেটা খুবই ভয়ঙ্কর দেখতে ছিল, কিন্তু এই রোবট লিসাকে কোনো ক্ষতি করে না, বরং তার অ্যাসিডে পোড়া হাঁটু ঠিক করে দেয়। লিসা তাকে জিজ্ঞেস করে, তুমি কে আর আমাকে কেন এখানে এনেছো? জবাবে সেই রোবটের মুখ থেকে একটা টুল বের হয়ে আসে, আর সেই টুল লিসার স্যুটের সাথে সংযোগ করে। আর সেই টুলের সাহায্যে লিসার সব ফ্ল্যাশব্যাক মনে পড়ে যায়। সে যখন অ্যাডামের সাথে গাড়িতে ছিল আর যখন অ্যাডামের সত্যিটা জানার পর তাদের মধ্যে ঝগড়া হয়েছিল, তখন অ্যাডাম লিসাকে ছুরিয়াঘাত করে আর গাড়ি থেকে তাকে ফেলে দেয়। সেই মুহূর্তে লিসা আকাশ থেকে একটা সাদা আলো তার দিকে আসতে দেখেছিল। তারপর লিসা আবার বর্তমান সময়ে ফিরে আসে। এখন লিসা বুঝতে পারে সেই এলিয়েনরাই তাকে বাঁচিয়েছিল সেই হিংস্র অ্যাডামের হাত থেকে, কিন্তু ওরা কেন তাকে এখানে এনেছিল সেটা না বলেই সেই রোবট চলে যায়। লিসা এটাও বুঝতে পারে এরা তাকে মারতে চায় না, শুধু এই গেমটা পার করতে হবে। এরপর লিসা সেই চেম্বার থেকে বেরিয়ে আসে। অ্যাডামের কাটা হাতটাও ওইখানে পড়েছিল। তখনই লিসা সেই কাটা হাতের টাইমারের নিচে কিছু চিহ্ন দেখতে পায়। লিসা সেই চিহ্নগুলোর মানে বোঝার চেষ্টা করছিল, তখনই একটা ঘুরতে থাকা পাখা তার দিকে দ্রুত এগিয়ে আসতে শুরু করে। সেটা দেখে লিসা প্রাণ বাঁচাতে পিছিয়ে যেতে থাকে আর অল্পের জন্য বেঁচে এক ফাঁক দিয়ে উপরে উঠে যায়। হঠাৎ সে সুড়ঙ্গের ওপর থেকে কারো হাঁটার আওয়াজ শোনা যায়। সেই আওয়াজ একটা জায়গায় গিয়ে থামে। সেখানে সুড়ঙ্গের ঢাকনা খুলে আর সেখান থেকে একটা ভয়ঙ্কর প্রাণী নামে, যে দেখতে মানুষ কিন্তু পশুর মতো গড়গড় করছে। তার শরীর পুরো পুড়ে গেছে আর চোখ দুটো সাদা পাথরের মতো ঝকঝক করছিল। তখনই লিসার নজর পড়লো তার কাটা হাতের দিকে। কাটা হাতটা দেখেই লিসা বুঝে গেল সে আর কেউ নয়, অ্যাডাম। আগুনে পড়ে অ্যাডাম এখন এক দানবে পরিণত হয়েছে আর এখন সে লিসাকে মেরে ফেলতে চায়। অ্যাডামের চোখ পুড়ে গিয়েছিল, তাই সে লিসাকে দেখতে পাচ্ছিল না, কিন্তু সে শুনতে পাচ্ছিল। লিসা চুপচাপ ধীরে ধীরে সামনে এগোতে লাগলো, কিন্তু ঠিক তখনই তার ঘড়ি মেঝেতে লেগে হালকা একটা শব্দ হয়ে গেল। সেই শব্দ অ্যাডাম টের পেয়ে দ্রুত লিসাকে মারার জন্য তার পেছনে ধাওয়া করতে শুরু করে। অ্যাডাম প্রায় লিসাকে ধরেই ফেলেছিল। এমন সময় লিসা একটি সরু সুড়ঙ্গ দিয়ে ওপারে চলে যায়। অ্যাডাম কিছুই দেখতে না পারায় সেই জায়গাটা পার হতে পারছিল না। লিসা সেই সুড়ঙ্গ দিয়ে এগিয়ে একটি জায়গায় পৌঁছালো, যেখানে সামনে যাওয়ার জন্য তার দুটো রাস্তা ছিল। লিসা বুঝতে পারছিল না কোন পথটা সে বেছে নিবে। অনেক ভেবে চিন্তেও যখন সে বুঝতে পারলো না, তখন আন্দাজে বাম দিকের সুড়ঙ্গটিতে ঢুকে পড়লো। সুড়ঙ্গের বাইরে একটি ঘর ছিল, যার চারপাশ কাচের দেওয়াল দিয়ে ঘেরা। সেই দেওয়ালগুলোতে লিসা দেখতে পেল তার জন্ম থেকে শুরু করে তার মেয়ের জন্ম দেওয়া পর্যন্ত সব স্মৃতি, যেখানে লিসা এটাও দেখলো কিভাবে তার অবহেলার কারণে তার মেয়ের মৃত্যু হয়েছিল। লিসা তার মেয়েকে মনে করে খুব কাঁদতে থাকে।
ঠিক তখনই সে দেখলো উপরের ছাদ থেকে অ্যাডাম আবার তার পেছনে আসছে, কিন্তু লিসা তার থেকে নিজেকে বাঁচিয়ে আরেকটা সুড়ঙ্গে ঢুকে পড়ে, যেখানে এমন কিছু দেখলো যা দেখে তার আনন্দের সীমা রইল না। সে দেখলো সেই সুড়ঙ্গের শেষে নীল আকাশ ঝলমল করছে। নিজের মুখ থেকে এত কাছে পেয়ে লিসা আবার সাহস পেল, কিন্তু সেই সুড়ঙ্গ পার হতে তাকে কাঁটাযুক্ত পথ দিয়ে যেতে হবে। এখন শুধু 60 সেকেন্ড বাকি ছিল। ঠিক পরের মুহূর্তে গরম পাইপগুলো দেওয়াল থেকে বেরিয়ে এলো, যা 60 সেকেন্ড শেষ হলে ওই জায়গাটা আগুনে ভরে দিত। লিসা সময় নষ্ট না করে সেই কাঁটাযুক্ত তারের নিচ দিয়ে যেতে লাগলো, যার ফলে কাঁটাগুলো লিসার শরীরে ঢুকে যায় আর লিসার পিঠ ভীষণভাবে কেটে যায়। লিসা প্রচন্ড যন্ত্রণায় ছিল আর তার পিঠ থেকে অনেক রক্ত বেরোতে লাগলো, কিন্তু লিসা নিজের কথা না ভেবে ধীরে ধীরে আকাশের দিকে এগোতে থাকে। তখনই পিছনের সুড়ঙ্গে একটা চেম্বার খুলে যায়, যেখানে অ্যাডাম সঙ্গে সঙ্গে গিয়ে লুকিয়ে পড়ে। এখন অল্প কিছুক্ষণের মধ্যেই আগুনের স্রোত আসতে চলেছে। রক্তে ভেজা লিসা বাইরে বেরোনোর চেষ্টা করছিল, কিন্তু প্রচুর রক্তক্ষরণের কারণে তার পক্ষে আর সামনে এগোনো কঠিন হয়ে যাচ্ছিল। তার চোখ ঝাপসা হয়ে আসে। ঠিক তখনই 60 সেকেন্ড শেষ হয়ে গেল আর পরের মুহূর্তেই সেখানে আগুন ঝরতে শুরু করলো। সেটা লিসাকে গ্রাস করার আগেই লিসার ঠিক নিচে একটি দরজা খুলে যায় আর সে নিচে একটা চেম্বারে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পর যখন লিসার চোখ খুললো, তখন সে দেখলো সে আবার সেই একই জায়গায় ফিরে এসেছে যেখান থেকে সে শুরু করেছিল। মানে এতক্ষণ ধরে যতটা চেষ্টা করেছে এখান থেকে বেরোনোর, সব বৃথা গেল। এটা দেখে লিসা পুরোপুরি ভেঙে পড়ে। ঠিক তখনই সেই রোবটটি আবার লিসার চিকিৎসার জন্য এসেছে। লিসা তাকে চিকিৎসা করতে বাধা দিল, কারণ সে আবার এসবের পুনরাবৃত্তি করতে রাজি ছিল না। সে রোবটকে বলল সে এখন শুধু মরতে চায়। সেই রোবট লিসার কথা মেনে নিল আর তার মুখ থেকে একটা ইনজেকশন বের করে লিসার শরীরের দিকে বাড়াতে লাগলো। ঠিক তখনই লিসার অ্যাডামের হাতের চিহ্ন মনে পড়ে গেল। সে বুঝে গেল নিশ্চয়ই ওই চিহ্ন এখান থেকে বেরোনোর রাস্তা দেখায়। তাই সে নিজের রক্ত দিয়ে দেওয়ালে অ্যাডামের হাতের সেই চিহ্ন আঁকতে লাগলো। এরপর লিসা বুঝতে পারলো যে এগুলো আসলে তীর চিহ্ন, যেগুলো এখান থেকে তাকে বেরোনোর পথ দেখাচ্ছে। যেমন প্রথম তীরটা বাঁ দিকে ঘোরানো ছিল, যার মানে প্রথম যে দুটো সুড়ঙ্গ আসবে তার মধ্যে বাঁ দিকের সুড়ঙ্গে ঢুকতে হবে। দ্বিতীয় তীরটা ডান দিকে ছিল, অর্থাৎ প্রথম সুড়ঙ্গ পার হওয়ার পর আবার যখন দুটো সুড়ঙ্গ আসবে তখন ডান দিকে সুড়ঙ্গে যেতে হবে। তখন তার মনে হলো হয়তো তার হাত ঘড়ির নিচেও এমন কিছু আছে যেগুলো এখান থেকে বেরোনোর পথ দেখাবে। এটা বুঝেই লিসা সেই রোবটকে তার ক্ষত সরিয়ে দিতে বলল। সে এক নতুন আশার সঙ্গে আবার সুড়ঙ্গগুলো বেরিয়ে পড়ল। লিসা এর আগেও এই সুড়ঙ্গগুলো পার হয়েছিল, তাই সে খুব সহজেই সেগুলো পার হতে লাগলো আর সেই অ্যাসিডে ভরা গর্তের কাছে গিয়ে থামলো। সেখানে সে তার ঘড়িটা অ্যাসিডে ডুবিয়ে সেটাকে নিজের কবজি থেকে খুলে ফেললো। তার কবজিতেও ঠিক একই চিহ্ন ছিল যেমন অ্যাডামের হাতে ছিল, শুধু একটু বদলানো ছিল। লিসা সেই পোড়া ঘড়িটা নিয়ে সামনে এগোতে লাগলো আর সেই জায়গায় পৌঁছালো যেখানে প্রথমবার সে এই দুটো সুড়ঙ্গের মধ্যে বাঁ দিকেরটা বেছে নিয়েছিল, কিন্তু চিহ্ন অনুযায়ী সঠিক সুড়ঙ্গ ডান দিকেরটা। সে দ্রুত ডান দিকের সুড়ঙ্গে ঢুকে পড়লো, যেখানে সামনে আরো দুটো সুড়ঙ্গ আছে, যার মধ্যে সঠিকটা বাঁ দিকেরটা। এভাবে লিসা নিজের হাতে থাকা চিহ্নের সাহায্যে প্রতিবার সঠিক পথ বেছে এগোচ্ছিল, কিন্তু তখন আবার অ্যাডাম তার পেছনে পড়লো। এখানে লিসা বুদ্ধি করে অ্যাডামকে বিভ্রান্ত করতে একটি সুড়ঙ্গের ভেতর নিজের ঘড়িটা ছুঁড়ে ফেলে দিল আর নিজে অন্য সুড়ঙ্গে লুকিয়ে রইল। অ্যাডাম সেই ঘড়ির শব্দ অনুসরণ করে আরেক সুড়ঙ্গে ঢুকে গেল। অ্যাডাম চলে যেতেই লিসা নিজের কবজিতে চিহ্নগুলো পরীক্ষা করলো আর দেখলো যে লিসা অ্যাডামকে যে সুড়ঙ্গে পাঠিয়েছে সেটাই আসলে সঠিক সুড়ঙ্গ ছিল। এটা দেখে লিসা খুব চিন্তায় পড়ে গেল। এখন লিসার আর কোনো উপায় ছিল না, তাই সে ধীরে ধীরে অ্যাডাম যে সুড়ঙ্গে ছিল সেই সুড়ঙ্গে ঢুকে পড়লো। এই সুড়ঙ্গটা বেশ অদ্ভুত ছিল, যেটা একটা জীবের পেটের মতো দেখাতে। লিসা ধীরে ধীরে সামনে এগোলো। একটু এগিয়ে সে দেখলো তার ঘড়িটা সামনে পড়ে আছে, কিন্তু অ্যাডামও সেখানে আছে। অ্যাডাম এখন দেখতে পারে না, তাই লিসা চুপি চুপি ঘড়িটা তুলে নিল, কিন্তু ঠিক তখনই ঘড়িতে 60 সেকেন্ডের বাকি থাকার অ্যালার্ম বেজে উঠলো, যার শব্দে অ্যাডাম লিসার উপস্থিতি টের পেয়ে গেল আর সে আবার লিসার পেছনে ধাওয়া করা শুরু করলো। অ্যাডাম থেকে বাঁচতে লিসা যে পথ দিয়ে এসেছিল সেই পথ ধরে পালাতে লাগলো। তখন লিসার ঘড়িতে 60 সেকেন্ডের কাউন্টডাউন শুরু হয়ে যায় আর সুড়ঙ্গ থেকে গরম পাইপগুলো বেরিয়ে আসে। সেই সঙ্গে সুড়ঙ্গে একটা সেফটি চেম্বারও খুলে যায়। লিসা দ্রুত সেই চেম্বারে গিয়ে লুকিয়ে পড়ে। অ্যাডামও সেখানে পৌঁছালো, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, কারণ সেই চেম্বারটা কাঁচের দরজা দিয়ে বন্ধ হয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্যবশত এবার সেই আগুন ছোড়া পাইপগুলো আগুন ছোড়া ছাড়াই ভিতরের দিকে ঢুকে গেল। এরপর চেম্বারের দরজাটাও খুলে যায় আর অ্যাডাম লিসা
লিসার উপর ঝাঁপিয়ে পড়ে। লিসাও নিজেকে বাঁচাতে অ্যাডামের সঙ্গে লড়াই করতে শুরু করে আর সেই দানবের মাথা পা দিয়ে চেপে ধরলো। পেছন থেকে চেম্বারের দেওয়ালও লিসাকে সামনে ঠেলে দিল, যার ফলে সেই দানব অ্যাডামের মাথাটা চটকে গেল। শেষমেশ লিসা অ্যাডাম থেকে মুক্তি পায় আর লিসা এবার তার পথে এগিয়ে যেতে শুরু করলো। যেখানে সামনে আবার দুটো পথ পেল, তার কবজিতে থাকা চিহ্ন অনুযায়ী তাকে ডান দিকের সুড়ঙ্গে যেতে হবে। আর এটাই ছিল সেই গোলকধাঁধার শেষ সুড়ঙ্গ। কিন্তু ঠিক তখনই বাঁ দিকের সুড়ঙ্গ থেকে একটা মেয়ে বেরিয়ে আসে। তাকে দেখে লিসার চোখ বড় হয়ে যায় আর সে কাঁদতে শুরু করলো, কারণ এই মেয়েটা আর কেউ নয়, লিসার মেয়ে নিনা। নিনার মৃত্যুর পর থেকেই লিসা বেঁচে থাকাটাই যেন ছেড়ে দিয়েছিল। তার একটাই ইচ্ছা ছিল যেভাবেই হোক নিনার সঙ্গে দেখা করতে হবে, আর শেষমেশ তার এই ইচ্ছাটাই পূরণ হলো। নিনা তার মা লিসাকে বলল, এবার আমাকে আর একা ফেলে যেও না। লিসা জবাব দিল, না মা, আমি সবসময় তোমার সঙ্গে থাকবো। তখন নিনা বলল, তাহলে এসো আমার সঙ্গে বাঁ দিকের সুড়ঙ্গে চলো। লিসা কাঁদতে কাঁদতে বলল, নিনা, আমি তোমাকে আর হারাতে চাই না, কিন্তু সত্যি হলো তুমি তো আগেই মারা গেছো আর আমার গন্তব্য অন্য সুড়ঙ্গে। এই বলে লিসা সেখান থেকে চলে যেতে লাগলো। পেছন থেকে নিনা তাকে ডাকতেই থাকলো, কিন্তু লিসা মন শক্ত করে সেই সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে। বাইরে এসে লিসা কান্নায় ভেঙে পড়ে। এরপর লিসা সময় নষ্ট না করে ডান দিকে সুড়ঙ্গে ঢুকে গেল। যেখানে সুড়ঙ্গের শেষে খোলা আকাশ দেখা যাচ্ছিল, সে আনন্দে দ্রুত এগোতে থাকে। কিন্তু তখনই তার পথের সামনে 3টা লোহার রড এলো, যেগুলো ক্রমাগত দ্রুত উপরে নিচে ওঠানামা করছিল। এর মানে ছিল ওগুলো পার হতে হলে নিজেকে টুকরো টুকরো করতে হবে। কিন্তু লিসার যে করেই হোক এখান থেকে বেরোতে হবে। তাই সে খেয়াল করলো প্রথম ব্লেডটা প্রতি 4 সেকেন্ডে একবার নিচে নামছে। লিসা তার কাছে গিয়ে ব্লেডটা উপরে উঠতেই তার 4 সেকেন্ড পূর্ণ হওয়ার আগেই দ্রুত সেটা পার হয়ে যায়। এরপর সে দ্বিতীয় ব্লেডের কাছে পৌঁছালো। একইভাবে দ্বিতীয় ব্লেডটা প্রতি 3 সেকেন্ডে নিচে নামছিল। লিসা সাহস করে এটাও পার হয়ে গেল, কিন্তু শেষ ব্লেডটা মাত্র 2 সেকেন্ডের নিচে নামছিল, যা লিসার জন্য পার হওয়া খুবই কঠিন ছিল। কিন্তু মুক্তি পাওয়ার ইচ্ছায় লিসা এটাও পার হয়ে গেল, কিন্তু দুর্ভাগ্যবশত ব্লেডের মধ্যে তার পা কাটা পড়ে যায়। লিসা যন্ত্রণায় কাতর হয়ে পড়ল, কিন্তু লিসা তার পার কথা না ভেবে সুড়ঙ্গের শেষ পর্যন্ত পৌঁছালো, যেখানে সে খোলা আকাশ দেখতে পায়। কিন্তু ঠিক সে যখন নিজের হাত সুড়ঙ্গের বাইরে বের করতে গেল, তার হাত সামনে থাকা সেই স্ক্রিনে লাগলো, যেখানে খোলা আকাশের ভিডিও চলছিল। এটা দেখে লিসা খুব হতাশ হয়ে যায়। সে বলল, আমি তো সবকিছু করেছি যা আমাকে করতে বলা হয়েছিল। এরপর সে পাগলের মতো হাসতে শুরু করে। ঠিক তখনই সুড়ঙ্গ থেকে সেই গরম পাইপগুলো বেরিয়ে এলো, কারণ 11 মিনিটের সময় শেষ হতে চলেছে। লিসা এখন শান্তভাবে মৃত্যুর অপেক্ষা করতে লাগলো, কিন্তু এবার সেই গরম পাইপগুলো তাকে পোড়ানো ছাড়াই আবার সুড়ঙ্গে ঢুকে যায়। কিন্তু ঠিক তখনই হঠাৎ সুড়ঙ্গের উপরের অংশ খুলে যায় আর একটা তীব্র আলো লিসার ওপর পড়ে, আর লিসার শরীর নিজে থেকেই সেই আকাশে ভাসতে লাগলো আর সেই আলোয় মিশে গেল। কিছুক্ষণ পর যখন লিসার চোখ খুললো, সে নিজেকে এক ঝর্ণার ধারে পেল। সেটা দেখে লিসার মুখে আবার হাসি ফিরে আসে। সেখানে নিনাও ছিল। লিসা নিনাকে জিজ্ঞেস করলো, আমি কি মারা গিয়েছি? নিনা বলল, তোমার শরীর একবার নয়, বরং এখন পর্যন্ত বহুবার মারা গেছে। লিসা আবার জিজ্ঞেস করলো, এখন এখানে আমার কি করতে হবে? নিনা জবাব দিল, এখানে তোমাকে শুধু বাঁচতে হবে, আর কিছুই করতে হবে না। এখান থেকে বোঝা যায় যেখানে লিসা এখন আছে সেটা দুনিয়া নয়, বরং অন্য কিছু, আর সেটা বেহেস্তের মতো সুন্দর। এই মুভিটির মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, লিসা যখন অ্যাডামের সঙ্গে গাড়িতে যাত্রা করছিল, তখন অ্যাডাম লিসাকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। এরপর সে সরাসরি নরকে পৌঁছে যায়, সেখানে তার পাপগুলো মোচন হয় আর শেষে সে স্বর্গে পৌঁছে। এভাবেই এই গল্পটা শেষ হয়।